1974 সনে বিরাট দুর্ভিক্ষ হলো, পথে পথে মানুষ মারা গেল। আমরা নির্বাক তাকিয়ে দেখলাম, কিছুই করলাম না। তাদের মধ্যে বহু মহিলার মৃতদেহ, তার সন্তানের মৃতদেহ, কারো মধ্যে কারো হিসেবে 15 লক্ষ মানুষ ওই দুর্ভিক্ষে মারা গিয়েছিল। আমরা চিলমারির কথা শুনি, আমরা মঙ্গার কথা শুনি, শুনে পত্রিকার সংবাদের মতো একবার পরে এগিয়ে যাই। কি হলো তাদের, যারা প্রতি বছর মঙ্গার শিকার হয়, অনাহারে থাকে? তার জন্য আমাদের করণীয় কি আমরা হিসাব করিনি। এই যে দুর্ভিক্ষ হল, এর ফলে আমরা কে কি প্রতিকার চাইলাম সেটাও আমরা একত্র করে দেখিনি। তার ধাক্কা চট্টগ্রামেও পৌঁছেছিল। চট্টগ্রামে যদিও দুর্ভিক্ষ হয়নি, ধাক্কাটা পৌঁছেছিল। সারা দেশের ধাক্কা সেখান থেকে আমরা অনুভব করেছি। তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতি বিভাগে। আমরা ধাক্কাটাকে এভাবে নিতে চেয়েছিলাম, এই বিশ্ববিদ্যালয়ের যদি কোনো অর্থ থাকে তাহলে পাশের যে গ্রাম, সেই গ্রামের উপরেও তো একটা ছাপ থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নিয়ে। না হলে কিসের এই বিশ্ববিদ্যালয়, কিসের এই জ্ঞান যার ছোঁয়া পাশের গ্রামে লাগে না? তখন ছাত্রদের নিয়ে ভাবলাম, ছাত্র এবং ছাত্রীদের নিয়ে ভাবলাম, আমরা এই জোবরা গ্রামকে চিরদিনের জন্য দুর্ভিক্ষ থেকে মুক্ত রাখবো। এখানে যেন কোনো অবস্থাতেই দুর্ভিক্ষ ঢুকতে না পারে। সবাই খুশি, সবাই এক পায়ে প্রস্তুত করতে উৎসাহ সহকারে। সেই ছিল আমাদের যাত্রা। শুধু আমরা সারা দেশের কিছু করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমাদের পাশে একটা গ্রাম আছে, সেটার জন্য আমরা কিছু করতে পারি এবং নিশ্চিত করতে পারি। শুধু করতে পারি না, নিশ্চিত করতে পারি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দুর্ভিক্ষে আঘাতটা কার কাছে প্রথম আসে? মেয়েদের উপরে, শিশুদের উপরে। আমরা চেষ্টা করলাম তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য। মেয়েরা আমার সঙ্গে দেখা করবেই না, কিছুতেই না, আমি পুরুষ মানুষ। মেয়েরা গেল, তাদের সঙ্গে কথা বললো, বোঝালো কি করা যায়। সেইটার থেকে এই ঋণ কর্মসূচি শুরু হলো, যেটা পরবর্তী তার বড় আকার ধারণ করলো। এটা সোজা ছিল না। সে যে টাকার কথা বলছি, সে টাকার ভয়ে মেয়েরা অস্থির, যে হাত দেবে না টাকাতে, এটা আমাদের কাজ না। আমি কোনোদিন স্পর্শ করি নাই টাকা, এই হলো তাদের পজিশন। আমি মেয়েদেরকে বললাম, কয়েকটা টাকা সঙ্গে নিয়ে যেও, একটু হাতে লাগিয়ে দিও, স্পর্শ তো করলেন, এখন হলো। ওইভাবে শুরু হয়েছিল। তাদেরকে টাকার ছোঁয়া, একটু ছোঁয়া লাগানো, থ্রিলটা অনুভব করা যে আমি টাকা ছুঁয়েছি। টাকা দিতে হলে একটা নামটা লিখতে হয়, নাম তো আর খুঁজে পাওয়া যায় না, কারো নাম নাই। এটা হলো মহিলাদের কপাল। সেই শৈশবে কারো মেয়ে, অমুকের মেয়ে, বিয়ে হলে অমুকের বউ, সে জানে না তার নাম কি। কোনো রকমে তার থেকে আমরা নাম্বার করতে পারি না, জানে না সে।
বল সবাই তো চেনে আমাকে, অমুকের মা। সেই গেল এক অধ্যায়, নাম ঠিক করা। আমাদেরকে ঠিক করে দিতে হলো এক একজনের নাম, আপনার নাম ওই, আপনার নাম এই। তাতে আমাদের কাগজপত্র তৈরি করার জন্য, আর কিছুর জন্য না। মানুষ সমাজের একটা অংশকে কিভাবে নিজের থেকে বিচ্যুত করে ফেলে, তার নমুনা। তার কোনো সত্তা নাই, she doesn't exist। অমুকের মা, অমুকের মেয়ে, অমুকের নাতি নাতনি, এই পরিচয় তার পরিচয়। নাম তো দিলাম, বললাম না নামটা লিখতে শিখতে হবে। কোনোদিন হাতে কলম ধরে নাই। তাদের হাতে একটা কাঠি ধরিয়ে দেওয়া হলো, কাগজ নাই, দুলার উপরে, মাটির দুলার উপরে লিখবে। ওই নাম লিখতে না পারলে আমরা বললাম যে তোমরা আমাকে আমাদের কর্মসূচিতে নেব না। এটা বিরাট চ্যালেঞ্জ। সে ঢুকবে, এই নাম লেখাটাকে শিখতেই হবে। দিন রাত পরিশ্রম করছে, টপ টপ করে চোখের পানি পড়ছে, এবং সেই নাম লেখা সে শিখলো। সগৌরবে এসে পরীক্ষা দিল, নাম লেখা দেখাইল, সবাই মিলে হাততালি দিল, সে সোজা হয়ে দাঁড়ালো, সে তার নাম লিখতে পারে, তার নবজন্ম হলো। আমি এটা বলছি এই জন্য আমরা সমাজকে কিভাবে বিচ্ছিন্ন করে ফেলেছি অতি অনায়াসে। তার সত্তা, তার অস্তিত্ব অস্বীকার করে। তার জন্য নানা রকমের অসুখ বিসুখের প্রশ্ন উঠল। একটা হলো ডায়রিয়া, তখন সারা দেশে ডায়রিয়ার প্রকোপ। তাকে স্যালাইন বানানো শেখানো হলো। সে সগৌরবে খোঁজ করে কার বাড়িতে কোথায় ডায়রিয়া হচ্ছে, কারণ সে এখন ডাক্তার, ডায়রিয়ার চিকিৎসা করতে পারে। আমাদের সঙ্গে যারা এটা যত বড় হতে আরম্ভ করলো, আমাদের সঙ্গে আরো অনেক ছেলে মেয়ে যোগ দিতে আরম্ভ করলো, যাতে করে তারা ওই কাজে শরিক হতে পারে। তাদের প্রথম কাজ হলো, যারা এরকম আগ্রহী মহিলা আছে, সে যে বয়সেরই হোক, তার জীবনী লিখতে হবে। যে তার নাম জানে না, তার জীবনীও জানে না, কখন তার জন্ম হয়েছিল সেটাও জানে না, বয়স কত সেটাও জানে না। আমাদেরকে প্রশিক্ষণ দিতে হলো, আমাদের যারা নতুন যোগদান করছে, বয়স আন্দাজ করার কি কি উপায়, বয়স এস্টাবলিশ করা। বয়স্ক হলে বলবে, ওই যে বন্যা হয়েছিল, সবচেয়ে বড় বন্যা যেটা, তখন আমি ছোট, তখন মোটা হাঁটতে পারি। তখন একটা রেফারেন্স পয়েন্ট পাওয়া গেল, বন্যার থেকে সে যদি তখন হাঁটতে পারে, তার বয়স কত হতে পারে। যেহেতু এটা চট্টগ্রাম, সে একটা কথা বলতো, 59 মগি তুফানে আমি তখন দৌড়াদৌড়ি করতে পারি। 59 মগি কবে, সেটার থেকে বার করে তার বয়স বার করা। যে নিজের নাম জানে না, নিজের জন্ম তারিখ জানে না, নিজের অস্তিত্ব সম্বন্ধে কিছুই জানে না, সে এই হলো বাংলাদেশ আমাদের। এটা ছিল 70-এর মাঝামাঝি, 80 সালের ঘটনা যখন এটা হচ্ছে। তার থেকে অনেক দূর পার হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক হয়েছে, তাদের আর্থিক উন্নতি হয়েছে, ছেলে মেয়ের লেখাপড়া বাধ্যতামূলক ছিল।
গ্রামীণ ব্যাংকের একটা একেবারে নির্দিষ্ট করা ছিল, যৌতুক নেব না, যৌতুক দেব না। মহিলাকে সর্বনাশ করে দেওয়ার আরেকটা বড় উপায় যৌতুক। তখন যৌতুক ছাড়া কোনো বিয়ে হবে না, সে মুসলমানের মেয়ে হোক, হিন্দুর মেয়ে হোক, যৌতুক ছাড়া বিয়ে হবে। আমরা নিয়ম করলাম, যে যৌতুক দেবে সে গ্রামীণ ব্যাংকে থাকতে পারবে না, গ্রামীণ ব্যাংকে বের হয়ে তাকে যৌতুক দিতে হবে। এটার থেকে বহু রকমের কর্মসূচি শুরু হলো। কারণ গ্রামীণ ব্যাংকের বাইরে কাউকে যদি তার মেয়ের বিয়ে দিতে হয়, যৌতুক তাকে অবশ্যই দিতে হবে, নাহলে মেয়ের বিয়ে হবে না। তখন ঠিক হলো যে গ্রামীণ ব্যাংকের ভেতরে বিয়ে দিতে হবে, কারণ তারা যৌতুক নেয় না, তারা যৌতুক দেবে না। ঘটকালির কাজ শুরু হলো গ্রামীণ ব্যাংকের কোন পাড়াতে কোথায় মেয়ে আছে বিয়ে করার জন্য বা ছেলে আছে বিয়ে দেওয়ার জন্য। আমি এগুলো বলছি এজন্য, এটা 100 বছর পরের ঘটনা। 100 বছরে আমাদের কিছু হয় না।